নমস্কার বন্ধুরা, আমার নাম তিশা। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা মনে পড়লে আজও আমার শরীরে শিহরণ জাগে, আবার পরক্ষণেই লজ্জায় কুঁকড়ে যায়। এটা কোনো বানানো গল্প নয়, এটা আমার জীবনের এক চরম ভুল সিদ্ধান্তের কাহিনী। গল্পটা শোনার আগে বন্ধুদের কাছে অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের মতো আর কোনো ভুল আপনারা না করেন। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। তখন আমার বয়স সদ্য ১৮ পার হয়েছে। আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। শরীরের ভাজে ভাজে সবেমাত্র নারীত্বের পূর্ণতা আসতে শুরু করেছে। আয়নার সামনে দাঁড়ালে নিজের দিকে নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। সেই সময় আমাদের গ্রামের বাড়িতে বড় মামার মেয়ের বিয়ের আয়োজন শুরু হলো। বাবা মা আর আমি ঢাকা থেকে সোজা গ্রামে গেলাম। অনেকদিন পর গ্রামের খোলামেলা পরিবেশ পেয়ে আমার মনটা খুশিতে নেচে উঠল। কিন্তু কে জানত এই খুশির আড়ালেই লুকিয়ে আছে এক সর্বনাশা ফাঁদ। বিয়ে বাড়ি মানেই প্রচুর আত্মীয় স্বজন আর হৈহুল্লোড়। থাকার জায়গার খুব অভাব। আমাদের দোতলা বাড়ির প্রায় সব রুমেই গাদাগাদি অবস্থা। আমার একটা বদভ্যাস ছিল, আমি ঘুমানোর সময় কারোর সাথে বিছানা শেয়ার করতে পারি না, আর গরমে তো একদমই না। তাই আমি জেদ ধরলাম আমি দোতলা চিলেকোঠার ঘরটাতে থাকব। ওটা আসলে ছাদের ওপর একটা ছোট রুম, বেশ নিরিবিলি। মা প্রথমে রাজি হলেন না, কিন্তু আমার জেদের কাছে হার মানলেন। তবে সমস্যা হলো ওই রুমে শুধু একটা খাট, আর ঢাকা থেকে আমার মামাতো ভাই সাইম ভাইও এসেছে। বাড়িতে জায়গা নেই বলে মামি বললেন, তিশা যখন জেদ করছে ও খাটে থাক, সাইম না হয় ওই রুমেই নিচে ফ্লোরিং করে থাকবে। ও তো বাড়িরই ছেলে, সমস্যা নেই। সাইম ভাই আমার চেয়ে বছর ৫-এর বড়, দেখতে বেশ লম্বা, সুঠাম দেহের অধিকারী। ছোটবেলায় একসাথে খেলেছি, কিন্তু বড় হওয়ার পর তেমন কথাবার্তা হতো না। উনি একটু গম্ভীর স্বভাবের ছিলেন। আমি মনে মনে ভাবলাম, সাইম ভাই নিচে থাকবে, আমি খাটে থাকব, এতে আর সমস্যার কি। আমি রাজি হয়ে গেলাম। এটাই ছিল আমার জীবনের সেই ভুল সিদ্ধান্ত। প্রথম দুদিন ভালোই কাটল। সাইম ভাই সকালে বেরিয়ে যেতেন, ফিরতেন অনেক রাতে। আমরা খুব একটা কথা বলতাম না। কিন্তু তৃতীয় দিনের ঘটনা। সেদিন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। লোডশেডিংয়ের কারণে পুরো এলাকা অন্ধকার। আমি মোমবাতি জ্বালিয়ে রুমে বসেছিলাম। রাত তখন প্রায় ১১টা। সাইম ভাই রুমে ঢুকলেন। বৃষ্টিতে উনি পুরোটাই ভিজে গেছেন। গায়ের সাদা শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে, যার ফলে ওনার বুকের পেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি আর চোখে একবার তাকালাম, কেন জানি বুকের ভেতরটা ধক করে উঠল। সাইম ভাই দরজাটা বন্ধ করে দিয়ে বললেন, তিশা, তোয়ালেটা একটু দিবি, খুব ভিজে গেছি। আমি তোয়ালেটা ওনার দিকে বাড়িয়ে দিতেই উনি আমার হাতের আঙুল আলতো করে স্পর্শ করলেন। জানি না সেটা ইচ্ছে করেছিল নাকি অনিচ্ছায়, কিন্তু আমার শরীরে যেন বিদ্যুতের একটা ঝটকা লাগল। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। উনি হাসলেন। সেই হাসিতে কেমন যেন একটা অন্যরকম ইশারা ছিল। সাইম ভাই ভেজা শার্টটা আমার সামনেই খুলে ফেললেন। আমি লজ্জায় অন্যদিকে তাকালাম, কিন্তু চোখের কোণ দিয়ে ওনার সুঠাম খালি গা দেখে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। উনি গা মুছতে মুছতে বললেন, তিশা, তুই অনেক বড় হয়ে গেছিস, সেই ছোট্ট তিশা আর নেই। আমি নিচু গলায় বললাম, সবাই বড় হয় ভাইয়া। উনি এগিয়ে এসে আমার খুব কাছে দাঁড়ালেন। মোমবাতিটা নিভে যাওয়ার উপক্রম। আধো আলোয় ওনার চোখ দুটো জ্বল করছিল। উনি ফিসফিস করে বললেন, কিন্তু সবাই তোর মতো এত সুন্দর হয় না। প্রশংসা শুনতে সব মেয়েরই ভালো লাগে, আমারও লাগল। কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক ছিল না। বাইরে ঝড়, বদ্ধ ঘর, আর সামনে খালি গায়ে আমার মামাতো ভাই। আমার উচিত ছিল নিচে চলে যাওয়া, কিন্তু আমি পারলাম না। যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে চুম্বকের মতো আটকে রেখেছিল। সাইম ভাই হঠাৎ আমার হাতটা ধরলেন। আমি কেঁপে উঠলাম। বললাম, ভাইয়া, কি করছেন? কেউ চলে আসবে। উনি আমার কানের কাছে মুখ এনে বললেন, এই ঝড়ের রাতে কেউ ছাদে আসবে রে পাগলি, তাছাড়া তুই তো আমাকে ছোটবেলা থেকেই চিনিস, ভয় পাচ্ছিস কেন? ওনার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল। আমার শরীর অবশ হয়ে আসছিল। আমি বললাম, ভাইয়া ছাড়ুন, এটা ঠিক না। উনি আমার কোমর জড়িয়ে নিজের দিকে টান দিলেন। আমাদের শরীর একে অপরের সাথে মিশে গেল। উনি বললেন, ঠিক বেঠিকের হিসাব পরে হবে।
তুই কি বুঝতে পারছিস না তোকে দেখার পর থেকে আমি নিজেকে সামলাতে পারছি না? আমি তখনও দোটানায়। একদিকে সামাজিক ভয়, অন্যদিকে কিশোরী মনের অদম্য কৌতূহল আর উত্তেজনা। সাইম ভাই আমার ধীরার সুযোগ নিলেন। উনি আমার থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচিয়ে ধরলেন। ওনার চোখের দিকে তাকিয়ে আমি আর না করতে পারলাম না। আমার নীরবতাকে উনি সম্মতি ভেবে নিলেন। উনি আমাকে খাটের ওপর বসিয়ে দিলেন। বাইরে তখনও বাজ পড়ছে। সাইম ভাই আমার পাশে বসলেন। ওনার হাত আমার পিঠ বেয়ে নিচে নামতে শুরু করল। আমার শরীরে তখন কাঁপুনি দিয়ে জ্বর আসার অবস্থা। উনি আমার কানের লতিতে আলতো করে কামড় বসালেন, আর আমি নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেললাম। সেই শব্দটা ওনাকে আরও সাহসী করে তুলল। সাইম ভাই আমাকে বিছানায় শুইয়ে দিলেন। ওনার ভারী শরীরটা আমার ওপর। আমি ওনার বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিলাম। উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তিশা, আজ রাত শুধু আমাদের, কেউ জানবে না। আমি তখন সম্মোহিত। আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। উনি যখন আমার ঠোঁটে ঠোঁট রাখলেন, আমি প্রথমে একটু আড়ষ্ট হয়েছিলাম, কিন্তু পর মুহূর্তেই আমি ওনাকে জড়িয়ে ধরলাম। আমার হাত ওনার পিঠের ওপর দিয়ে চুলে গিয়ে ঠেকল। আমরা দুজন যেন তখন পৃথিবীর সব নিয়ম ভুলে গেছি। ওনার শরীরের ওমে আমি তখন পাগল প্রায়। উনি যখন আমার গলার ভাঁজে মুখ ডুবিয়ে আদর করতে শুরু করলেন, আমার মুখ দিয়ে অস্ফুট গোঙানি বেরিয়ে এলো। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হচ্ছিল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে আরও শক্ত করে চেপে ধরলাম। ওনার স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছিল। সে রাতে আমাদের মধ্যে যা হয়েছিল তা কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, ছিল শুধু তীব্র কামনার বহিঃপ্রকাশ। সাইম ভাই আমাকে শিখিয়েছিলেন কিভাবে শরীরের ভাষায় কথা বলতে হয়, কিন্তু সেই উত্তেজনার মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম যে সকাল হলেই এই রাতের অন্ধকার কেটে যাবে, কিন্তু আমার গায়ে লেগে থাকা দাগটা থেকে যাবে। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, সাইম ভাই তখনও আমার পাশে ঘুমাচ্ছেন। ভোরের আলোয় ওনার মুখের দিকে তাকিয়ে আমার ভীষণ কান্না পেল। আমি কি করলাম? মামাতো ভাই মানে তো ভাইয়ের মতো। সমাজ, পরিবার কেউ তো এই সম্পর্ক মেনে নেবে না। আমি চুপচাপ উঠে ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ কাঁদলাম। সকালে নিচে নামার পর সাইম ভাই এমন ভাব করলেন যেন রাতে কিছুই হয়নি, কিন্তু যখনই আমাদের চোখাচোখি হতো উনি মুচকি হাসতেন। সেই হাসিটা তখন আমার কাছে আর রোম্যান্টিক মনে হতো না, মনে হতো ওটা আমাকে ব্ল্যাকমেল করছে। উনি ইশারায় বোঝাতেন আমি যদি কারোর কাছে কিছু বলি তবে উনি সবার আগে বলে দেবেন যে আমি ওনাকে উস্কানি দিয়েছি। বিয়েবাড়ির বাকি দিনগুলো আমি ভয়ে ভয়ে কাটিয়েছি। সাইম ভাই সুযোগ পেলেই আমাকে আড়ালে ডেকে নিতেন, কখনো ছাদে, কখনো সিঁড়ির কোণে। আমার অনিচ্ছা থাকলেও ওনার জেদ আর আমার দুর্বলতার সুযোগ নিয়ে উনি আমাকে আদর করতেন। আমি ফেঁসে গিয়েছিলাম এক অদ্ভুত মায়াজাল আর ভয়ের চক্রে। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা ঢাকায় ফিরে এলাম। সাইম ভাই ওনার মেসে চলে গেলেন, কিন্তু সেই রাতের স্মৃতি আর পাপবোধ আজও আমাকে তাড়া করে বেড়ায়। কিশোরী বয়সের সেই এক রাতের ভুল সিদ্ধান্ত, সেই জেদ আমি একাই থাকব, আমার জীবনটাকে একটা গোপন যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে। বন্ধুরা, আমার এই গল্প থেকে যদি কিছু শেখার থাকে তবে আবেগের বশবর্তী হয়ে বা জেদ করে এমন কোনো পরিস্থিতিতে নিজেকে ফেলবেন না যা আপনার নিয়ন্ত্রণের বাইরে। ভুল মানুষের সাথে এক মুহূর্তের দুর্বলতা সারা জীবনের কান্নার কারণ হতে পারে।